ইয়ার কাছে যেতে চাই, পিপলস ডেভেলপমেন্ট পার্টি পিডিপি, আসমাইন হোসেন, চেয়ারম্যান পিডিপি আসমাইন হোসেন। পলিসি ডায়ালগ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পার্টির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের সকালের ঘটনা, আমি বাসা থেকে বের হয়েছি, বাসায় সয়াবিন তেল লাগবে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে আমাদের এই বাজারে সয়াবিন তেল নাই, কোনো সয়াবিন তেল নাই। আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কেউ এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন কিনা? যখন আমি কোথাও তেল পাই নাই, তখন বাধ্য হয়ে সরিষার তেল কিনে বাসায় দিয়ে এরপর আমি এখানে আসছি। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, এই হচ্ছে আমাদের অবস্থা। এবং আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার একটা একটু দূরে যদিও আমার একটা সুপার শপ ছিল, তো ওই সুপার শপে মানে আমার নামের সুপার শপ, পরে ওই ভ্যাট ট্যাক্সের কর্মকর্তা এসে বলছে, ভাই আপনাকে তো ট্যাক্স দিতে হবে। কিসের উপর ট্যাক্স? বললো যে আপনার ভাড়া কত? আমি বললাম 30,000। উনি বলছে 30,000 টাকার উপরে 15% ট্যাক্স দিতে হবে। এই দেশের ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে? মানে এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো বলছি যে আমরা যারা এখানে আছি, আসলে যদিও মনে হয় এটা বাংলাদেশ, আসলে আমরা এই দেশকে ডমিনেট করতে পারছি কিনা, আমরা কি চালাই এই দেশ? আপনি যদি দেখেন, এই দেশ অ্যাকচুয়ালি আমরা চালাই না, তার কারা চালাচ্ছে? আগেও কিন্তু এইভাবে বিভিন্ন দেশ, এক দেশ আরেক দেশকে দখল করত, দখল করে ওই দেশের সম্পদ লুট করে নিয়ে যেত। এর আগেও 1757 সালের কথা আমরা সবাই জানি। আমাদের 200 বছর শাসন করেছে আমাদের এই দেশ থেকে $1 ট্রিলিয়ন সম্পদ তারা তাদের দেশে নিয়ে গিয়ে তারা এখন সভ্য দেশ এখন সেজে বসে আছে। আপনি যদি একটু চোখ কান খোলা যদি রাখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ওই শক্তিগুলোই এখন তারা কিন্তু একটা দেশ দখল করে না, তারা কি করে? তারা একটা দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে তাদের কবজায় নিয়ে আসে। কিভাবে নিয়ে আসছে? লোন দিচ্ছে, তারা যেভাবে ছক এঁকে দিচ্ছে ওইভাবেই আমাদেরকে চলতে হচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা কেন ঋণ নিচ্ছি? আমরা ঋণ নিচ্ছি, আমাদের এই দেশ আমদানি নির্ভর দেশ। আমরা কিন্তু বারবার হয়তো আসলে আমাদের মূল প্রবলেম কোন জায়গায়, এই প্রবলেম কিন্তু আমরা অনেক সময় খুঁজি না। আমরা প্রবলেমে না যে আমরা বিভিন্ন কথা, সুন্দর সুন্দর কথা কিন্তু আমরা বলে আমরা আমাদের দায় সাচ্ছি, কিন্তু প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমরা আমদানি করি বেশি, রপ্তানি করি কম, যার কারণে আমাদের এই যে ঘাটতি, এবং এই ঘাটতি মেটানোর জন্য আমাদের দেশ পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন সংস্থার কাছে আমরা দ্বারস্থ হই যে আমাদেরকে ঋণ দেন, আমরা দেশ চালাতে পারছি না। এই তো ব্যাপার। এরপরে তারা কি করছে? তারা ঠুকে দিচ্ছে, এই শর্ত যদি পূরণ করেন তাহলে আমরা আপনাদেরকে ঋণ দেব। তো এইভাবে একটা দেশ চলতে পারে না। তাহলে এই ঋণের বোঝা কাদের উপর পড়ছে? আপনি যদি 2021-22 অর্থ বছরের বাংলাদেশ ব্যাংকের হিসাব দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের উপরে এখন পর্যন্ত ঋণের পরিমাণ প্রায় 70,000 টাকা, $558। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, এখন এখান থেকে আমরা কিভাবে আমরা এই উত্তরণ পাবো? কিভাবে আমরা এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসবো? বের হয়ে আসতে গেলে শুধু সরকারকে যদি আমরা দায় দেই, সরকার তো না পেরে করতেছে, কারণ ওনার হয়তো কোনো জায়গায় ঋণ নিয়ে আছে, ওই ঋণ পরিশোধ করা লাগবে। তখন আমি ঋণ পরিশোধ করতে পারছি না, তাহলে কি করব? তাহলে আবার ঋণ নেই। ঋণ যখন আমি নিতে যাচ্ছি, তখন আমাকে বলছে এটা করো, এটা করো, এটা করো। যখনই আমি ওটা করতে যাচ্ছি, আমার দেশের গরিব, অসহায়, মধ্যবিত্ত মানুষের উপরে কিন্তু এই চাপটা পড়ছে। তাহলে আমাদের কি করতে হবে? আমি বলবো, এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি এভাবে বলতে চাই যে আমরা আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করি। আমার দেশীয় পণ্য যদি আমি ব্যবহার করি, আমি একটা সেট, এই মোবাইল সেটটা আমি কি বাজারে কিনতে যাই, কোনো অ্যান্ড্রয়েড সেট মেড ইন বাংলাদেশ, কোনো অ্যান্ড্রয়েড সেটই আমি পাচ্ছি না। পরে বাধ্য হয়ে আমি ওই স্যামসংয়ের একটা দোকান থেকে আমি এই সেটটা কিনেছি।
আমাকে কিন্তু অনেক লোভনীয় অফার ছিল, এই দামের মধ্যে অনেক বেটার সেট আমি পেতাম, কিন্তু আমি মনে করেছি যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ, আমাকে বাংলাদেশকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমি কি কি কিনেছি? এখানে ভিসার অনেক কম আছে, কিন্তু আমি আমার মেড ইন বাংলাদেশ সেটটা কিনেছি। আপনি যদি এখানে ম্যাক্সিমাম ব্যক্তিকে অসম্মান করতে চায় না, আমি এটা মেসেজ দিতে চাই যে এখানে ম্যাক্সিমাম ব্যক্তিকে যদি আমি বলি আপনি কোন সিম ব্যবহার করেন, আপনি দেখবেন যে এখানে হাতে গোনা কয়েকজন মানুষ হয়তো টেলিটক ব্যবহার করে। কিন্তু আমি যেদিন বুঝেছি এই দেশের অর্থনীতি সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে গেলে, এই দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আমার দেশের প্রোডাক্ট ব্যবহারের বিকল্প নেই, সেদিন থেকে আমার মনে হয়েছে যে না, আমি যে প্রোডাক্টই কিনি না কেন আমি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কিনবো। আমি আমার বাবাকে মোটরসাইকেল কিনে দিয়েছি আজ থেকে 8-9 বছর আগে। আমি বাজারে মানে পার্শ্ববর্তী দেশের দেখবেন যে খুব সুন্দর সুন্দর মোটরসাইকেল, আমি গেছি রানারের দোকান, আমার বাবা বলছে রানার কেন? আমি বলছি না, এটাই তোমাকে কিনে দেবো। আমি বলছি যে এভাবে যদি আমরা এখন রানার, আমি মোটরসাইকেল কেনার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি রানার একটু হলেও উপকৃত হয়েছে, এবং এরপরে আবার একটা মোটরসাইকেল তাকে আমি কিনে দিয়েছি, কারণ আগেটা নষ্ট হয়ে গেছে। পরে আবার কিন্তু রানার থেকে আমি কিনেছি, কেন? কারণ আমি মনে করেছি আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ, এবং আমি বাংলাদেশকে ভালোবাসি, এই কারণে আমার প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ হয় বাঞ্ছনীয়। এই কারণে আমি বলবো আমি প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে আগে মেড ইন বাংলাদেশ আছে কিনা। তা আমার মনে হয় এই প্রোগ্রামে যারাই অতিথি হিসাবে এসেছেন, আমার অন্তরস্থল থেকে রিকোয়েস্ট, প্রোডাক্ট কত গেট আপ সমৃদ্ধ, প্রোডাক্ট কত উন্নত, মানে এটা না দেখে এটা মেড ইন বাংলাদেশ কিনা এটা দেখে কিনুন, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাব আমরা, এবং আমাদের আগামীর প্রজন্ম দেখবেন যে আমাদের এই যে ঋণ, এই ঋণটা আমাদের আর থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা ধৈর্য সহকারে